কি দুর্বিষহ দিন গেছে 16 বছর। কোনো তরুণ রাত্রে ঘুমাতে পারেনি, কোনো তরুণ তার পরিবারের কেউ শান্তিতে থাকতে পারেনি। কার সন্তানকে কখন ধরে নিয়ে যাবে, কাকে অদৃশ্য করবে, কার রক্তাক্ত লাশ তিস্তার পারে, শীতলক্ষার পারে, পদ্মা নদীর পারে, বুড়িগঙ্গার পারে পড়ে থাকবে তার নিশ্চয়তা ছিল না। হত্যার ঘাতকের সংকীর্ণ পথ দিয়েই আমাদেরকে 16 বছর পাড়ি দিতে হয়েছে। এই ভয়াবহ দুর্বিষহ যে দিন, সেই দিন পাড়ি দেওয়ার মধ্যে দিয়ে কেউ নিস্তার ছিল না শেখ হাসিনার করাল গ্রাস থেকে, তার ভয়াবহ বিষাক্ত থাবা থেকে গণতন্ত্র মনা মানুষ এদেশে কেউ রেহাই পায়নি। বন্ধুরা আমার, এই 16 বছরের নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে, রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। তারপরে আমরা দেখলাম শুরু হলো, ছাত্ররা নেমে আসলেন। সবচাইতে বড় গর্বের কথা, আমরা অত্যন্ত গর্বিত আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে, যে তার শার্টের বোতাম খুলে আইন শৃঙ্খলা বাহিনীর তাক করা ব্যারেলের দিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে নিজের জীবনকে আত্মদান করলেন আবু সাইদ, যার সূচনা হয়েছে এই রংপুর থেকে। সেই আবু সাইদের আত্মদানের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল সারা বাংলাদেশে এক তুমুল ঝড়, আন্দোলনের ঝড়। আমাদের কাছ থেকে আরও অনেক তরুণ ছাত্ররা হারিয়ে গেল। আহনাফ, মুগ্ধ আমাদের কাছ থেকে হারিয়ে গেল। ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রামে, ফাইয়াজ রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার রক্ত ঝরছে। আপনি মা, আপনি একজন মহিলা, আপনার হৃদয় কেঁদে উঠল না। আপনি আপনার অবৈধ ক্ষমতা, আপনার লুটপাটের ক্ষমতা, আপনার ব্যাংক ডাকাতির ক্ষমতা, এটা ধরে রাখার জন্য ওই বাচ্চাদের রক্ত ঝরাতেও আপনি দ্বিধা করেন। নারীদেরকে ধরে নিয়ে আসতো, মায়ের সামনে মেয়ের ওড়না খুলে ফেলতো, আবার মেয়েকে দাঁড় করে তার মাকে নির্যাতন করত। গুম কমিশনের রিপোর্ট, দ্বিতীয় দফা রিপোর্ট গতকালকে জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। এই রক্ত পিপাসুরা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে? তাদের সহযোগীরা ফিরতে পারে? নিজের দেশের সন্তানদের রক্ত যারা ঝরাতে দ্বিধা করেনি, তারা কি আবার এইভাবে ফিরে আসতে পারে? সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার। গণতন্ত্র মানে হচ্ছে আমরা একে অপরের বিরুদ্ধে মুক্ত কণ্ঠে সমালোচনা করব, আলোচনা করব, ভিন্ন মত প্রকাশ করব। বিভিন্ন রাজনৈতিক দল আমরা আমাদের ইস্যু নিয়ে, কর্মসূচি নিয়ে কাজ করব, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা আবার পরস্পরকে সহযোগিতা করব। আমরা চেয়েছি সেই ভোট, চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। এই 18 কোটির দেশ, যেখানে প্রায় 12 কোটির মতো ভোটার, সেখানে আপনি কিভাবে এই আনুপাতিক ভোটের কথা আপনারা বলছেন? এটা তো আমরা বুঝতে পারছি কিসের জন্য। যদি নির্বাচন নিয়ে, যদি গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে, যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে এত জীবন, এত রক্তদান, যে গণতন্ত্রের জন্য দেশের কোটি কোটি মানুষের শুভেচ্ছা নিয়ে যিনি রাজনীতি করেছেন দীর্ঘ দিন, এবং এই গণতন্ত্র উদ্ধারের জন্য অসুস্থ থাকার পরেও কারাগারে বছরের পর বছর যিনি অবস্থান করেছেন, কারান্তরীণ থেকেছেন, কি লাভ হবে তা গণতন্ত্রে? সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে এবং সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করেননি তার এই রাজনৈতিক জীবনে। তার স্বামীর আদর্শ ধরে নিয়ে সেই পতাকাকে নিয়েই উড্ডীন রেখেছেন সারা দেশে। এখন তাকে কারা নির্যাতনের মধ্যে রেখে তাকে আরো অসুস্থ
বানিয়ে দেওয়া হয়েছে। তার চোখে তখন অপারেশন ছিল, বিদেশ থেকে অপারেশন করেছেন, তার কয়েকদিন পরেই তো তাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেল। এবং জেলখানাটা ছিল একটি ভগ্ন স্তূপ। সেই ভগ্ন স্তূপের মধ্যে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে, যে তার চোখে এই ধুলোবালি পড়ে বিল্ডিংয়ের চোখটা আরও নষ্ট হয়ে যাক। এইটা ছিল তাদের টার্গেট। যেমন টার্গেট ছিল ১/১১ সময় যে জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিক যে নেতৃত্ব, এটাকে নষ্ট করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে ভয়ঙ্করভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, সেটাও তারা চেষ্টা করেছে। কিন্তু এত কিছুর পরেও বিএনপিকে ন্যূনতমভাবে বাতাসে নৌকা যেমন একটু দুলে উঠে সেই দোলাটুকুও দোলাতে পারেননি বিএনপিকে। বিএনপি অটুট থেকেছে। বিএনপি তার ঐক্য এবং শৃঙ্খলা বজায় রেখে 16 বছর তারা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ নেতাকর্মী তারা জেল খেটেছে, তারপরও আত্মসমর্পণ করেনি।